স্মার্ট পাঠশালা তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো কথা হবে, চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, টেন্স নিয়ে যারা বিভ্রান্তিতে রয়েছে, টেন্স নিয়ে যারা টেন্স রয়েছে, তাদের জন্য কিন্তু আমার এই টেন্সের এই প্লেলিস্টটি। আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের টেন্সের টুকিটাকি সকল সমস্যা সমাধান করতে পারবো। আর যদি টেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবা। পরবর্তী আমি সেই বিষয়, সেই প্রবলেমগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও করব। তো চলো শুরু করি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসটি। টেন্সের বেসিকটা নিয়ে কিন্তু আমি এর আগে একটি ক্লাস আপলোড করেছি। যারা আমার ওই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসটি দেখে আসবে, তাতে করে তোমাদের আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে হবে। সো যারা আমার চ্যানেল নতুন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরামর্শ জানিয়ে আজকের মতো শুরু করছি আমাদের ক্লাসটি অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। তা দেখো, প্রেজেন্ট টেন্স মানে তো আমরা জানি কি বর্তমান কাল, আর এই বর্তমান কালকে আমরা কিন্তু বর্তমান কালে যেই কাজগুলো যা ঘটে সেগুলো কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে লিখে থাকি। আর এই প্রেজেন্ট টেন্সগুলো কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, আমি পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছিলাম টেন্স কিন্তু ক্রিয়ার কাল, অর্থাৎ একটা ক্রিয়া একটা ভার্ব বাক্য সম্পাদন করে, কখন সম্পাদন করে সেই বিষয়টা কিন্তু ইন্ডিকেট করে টেন্সের মাধ্যমে। অর্থাৎ আমি বাক্যে টেন্সের ব্যবহারের মাধ্যমে ক্রিয়া সংঘটিতের সময় বা কালটাকে আমি বুঝতে পারি। তাহলে এটা আমি কীভাবে বুঝতে পারবো? ভার্বের ব্যবহার দেখে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়া দেখে। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছি বা যারা বাংলা ভাষা শিখতে চাই, তাদের জন্য কিন্তু টেন্স জানাটা জরুরি। বিশেষ করে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই টেন্সটা খুব জরুরি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। যেহেতু আমি আগেই বলেছি, প্রেজেন্ট টেন্স মোট 4 রকমের হয়ে থাকে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই প্রত্যেকটা টেন্সের উপরে আলাদা আলাদা করে ভিডিও ক্লাস দিব, তাই আজকে আমি এই 3টা টেন্স নিয়ে আলোচনা করছি না। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। দেখো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, প্রথমে তোমাকে সেটা বন্ধু বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণত বর্তমান সময় যা ঘটে, ঘটমান বর্তমান। তাহলে বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কিন্তু অনেকেই এটা কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে পারি। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে যেই টেন্স দ্বারা তোমার সংঘটিত হওয়া কোনো ঘটনা অথবা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা রুটিন মাফিক কাজগুলোকে বলা হয়ে থাকে, নিত্য নৈমিত্তিক কাজের কথা বলা হয়ে থাকে, সেগুলো কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে আমরা সহজে চিনতে পারি যদি তুমি দেখো বাংলা বাক্য। আমি একটা বাংলা বাক্য লিখি যে আমি ভাত খাই, বাবা পত্রিকা পড়ে, বাবা পত্রিকা পড়েন। আমি ভাত খাই, বাবা পত্রিকা পড়েন। ছেলেরা তাহলে বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো তুমি যখন বুঝতে চাইবা, প্রথমে তোমাকে চিন্তা হবে কি বাংলা, অর্থাৎ একটা বাংলা বাক্য দেখে তোমাকে বুঝতে হবে যে ওই বাংলা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিনা। দেখো, আমি এর জন্য এখানে 3টি বাংলা বাক্য রেখেছি। একটি হচ্ছে আমি ভাত খাই, বাবা পত্রিকা পড়েন এবং ছেলেরা মাঠে ফুটবল খেলেন। যখন তুমি দেখবা বাংলা বাক্যে ক্রিয়ার সাথে, আর অবশ্যই মনে রাখি ইংরেজি বাক্যে কিন্তু গঠন অনুযায়ী, ইংরেজি বাক্যের গঠনশৈলী অনুযায়ী আমরা যেটা পাই, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি বাক্য। আর বাংলা বাক্যের গঠনটা কিন্তু আসলে এরকম নয়। বাংলা বাক্যে থাকে কি, বাংলা বাক্যে থাকে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তাহলে দেখো, এই যে বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইংরেজি বাক্যে ভার্ব থাকতেছে সাবজেক্টের পরে, আর বাংলা বাক্যে ভার্ব থাকতেছে কিন্তু অবজেক্টের পরে, অর্থাৎ বাক্যের শেষে। তাহলে বন্ধুরা, যদি তুমি কোনো বাংলা বাক্য দেখো, তাহলে বাংলা বাক্যে যে শেষ যে শব্দ থাকবে সেখানে মূলত ভার্বটাকে তুমি পাবা বা ক্রিয়া তুমি পাবা। এখন এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, ক্রিয়ার সাথে তুমি যদি দেখো কখনো কতগুলো বিভক্তি থাকে, শূন্য বিভক্তি, যেমন থাকতে পারে এখানে এ, তে, অন্ত্যস্ত বা অ এবং ই। দেখো বন্ধুরা, তাহলে বাংলা বাক্যে যদি আমি এ, তে, অ, রস্যই এগুলো যদি দেখি, তাহলে কিন্তু ওগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চলো আমি একটা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি। আমি ভাত খাই, এখানে এই যে খাই, এই খাই কিন্তু একটা ক্রিয়া, খাই কিন্তু একটা ভার্ব। এখন দেখো, খাইয়ের শেষে কিন্তু রস্যই রয়েছে, এই যে রস্যই রয়েছে, তার মানে কি আমি একটু আগে বলেছি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে আমি ভাত খাই, এই আমি ভাত খাই, এটা হচ্ছে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
আশা করি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। যদি এই বিষয়ে তোমাদের আরও জানার আগ্রহ থাকে, যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আমি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়ে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলো এখন দেখি দ্বিতীয় বাক্যটা। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে বাবা পত্রিকা পড়েন। দেখো বাবা পত্রিকা পড়েন এই অংশটুকুর মধ্যে কিন্তু যে কোনো বিভক্তি নেই, অর্থাৎ শূন্য বিভক্তি রয়েছে। যখন কোনো বাংলা বাক্যে শূন্য বিভক্তি থাকবে তখন কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে লিখতে হবে, অর্থাৎ এই বাক্যটার মধ্যে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। এখন দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে হচ্ছে খেলে শেষে রয়েছে কি এ, যে একার, এ কিন্তু সংক্ষিপ্ত বলা হচ্ছে কি একার। তাহলে কি আমরা জানি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কার, তাহলে এখানে এটা সর্বর্ণ, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি একার। দ্যাট মিনস এখানে একার দেওয়া রয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আশা করি বাংলা বাক্য দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো বন্ধুরা, আমি যদি অনেকগুলো বাংলা বাক্য বলি, অনেকগুলো কথা বলি, তুমি শুধুমাত্র আমার কথার শেষ শব্দগুলো তুমি একটু নোটিস করো, দেখবা তুমি সহজে বুঝতে পারো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। যেমন আমি যদি বলি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে দেখো বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই বাক্যে কিন্তু শেষে আছে কি দেশ, এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নাই, অর্থাৎ এখানে শূন্য বিভক্তি রয়েছে। তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে যদি আমি এরকম বলি যে এখন বর্ষাকাল, এই যে এখন বর্ষাকাল, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই, তার মানে কি এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। মা নিয়মিত কুরআন পড়েন, এই যে মা নিয়মিত কুরআন পড়েন শেষ আছে ন, এখানে কোনো বিভক্তি নেই, তার মানে কি এখানে আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। জনসংখ্যার সমস্যা বাংলাদেশে একটি প্রধান সমস্যা। তাহলে বন্ধুরা এই বাক্যে কিন্তু শেষ শব্দে কিন্তু এই বিভক্তিগুলো নেই বা এই চিহ্নগুলো নেই, তাহলে এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো তোমরা বাংলা বাক্য দেখে সহজে চিনতে পারবে। চলো এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা থেকে তুমি ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবা সেই স্ট্রাকচার আমরা জেনে নিই। বাংলা বাক্য থেকে যখন তুমি ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেট করবা তখন তোমাকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট, এরপর তুমি লিখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর লিখতে হবে তোমার অবজেক্ট, এরপর তোমাকে লিখতে হবে এক্সটেনশন। দেখো বন্ধুরা, যখন তুমি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং সেই বাংলা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে তাহলে তুমি এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করবে। প্রথমে তুমি লিখবে সাবজেক্ট, তারপর তুমি লিখবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যেই ভার্বটা তুমি সিলেক্ট করবে, ওই যে আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া, ওই ভার্বটার প্রেজেন্ট ফর্মটা লিখবে, ওই ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম লিখবে, তারপর প্রয়োজন বোধে তুমি অবজেক্ট লিখবে, যদি কোনো অতিরিক্ত অংশ অ্যাডভার্বিয়ালস কমপ্লিমেন্ট থাকে এক্সটেনশন সেটা আমরা বসাবো। চলো বিষয়টাকে আমি একটি উদাহরণের মাধ্যমে লেখার চেষ্টা করি। ছেলেরা মাঠে ফুটবল খেলে, এই বাক্যটাকে আমি কিন্তু আগে দেখবো যে এটা বাংলা যে বাক্যটা রয়েছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি না, আগে আমি সেটা আগে শিওর হব। দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলে, এই বাক্যে কিন্তু আছে কি খেলে, অর্থাৎ বাংলা বাক্য যে আছে এখানে খেলা, তার সাথে কিন্তু এখানে একার রয়েছে, অর্থাৎ এ রয়েছে। এই একার বা এ থাকার কারণে এই বাক্যটাকে আমরা বলতেই পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন এটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করবো তখন আমাকে করতে হবে কি এই স্ট্রাকচারটাকে মেনটেন করে করতে হবে। কারণ তোমাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়েছি যে বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে ইংরেজি বাক্যের স্ট্রাকচার থেকে একটু ভিন্ন। বাংলা বাক্যের স্ট্রাকচার আগে হয় সাবজেক্ট, তারপরে হয় অবজেক্ট, তারপরে হয় ভার্ব, অর্থাৎ আগে হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজি বাক্যে আগে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে যখন তুমি ইংলিশে করবা তখন তোমাকে কী করতে হবে, আগে সাবজেক্ট বা কর্তাকে লিখতে হবে। তাহলে এখানে কর্তা বা সাবজেক্ট কি ছেলেরা, তাহলে লিখতে হবে কি দ্য বয়েজ, দ্য বয়েজ। আমি এখানে কিন্তু বয়েজ লিখতে পারতাম, কিন্তু আমি লিখেছি দ্য বয়েজ। তাহলে এই বয়েজ না লিখে দ্য বয়েজ কেন লিখেছি, এটা কিন্তু আমাদের আর্টিকেলের আলোচনার বিষয়। আমি আর্টিকেল ক্লাসের মধ্যে এটাকে ক্লিয়ার করে দেবো, আশা করি সেই ক্লাসগুলো তোমাদের জন্য উপকার হবে। এরপর দেখো আমি নেবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই বাংলা বাক্যে ভার্বটা কিন্তু কোথায় থাকবে, তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি বাংলা বাক্যে ভার্ব থাকে বাক্যটার শেষে। তাহলে বাক্যটার শেষে কোথায় কি খেলে, অর্থাৎ খেলা। এই খেলা ইংলিশটা কি, খেলা ইংলিশ হচ্ছে কি প্লেই। তাহলে বন্ধুরা দ্য বয়েজ প্লে, ছেলেরা খেলে। এখন লক্ষ্য রাখবা এরপর তুমি কি লিখবা, অবজেক্ট লিখবা। দেখো অবজেক্ট লিখতে হলে তোমাকে যদি ভার্বকে প্রশ্ন করো কি দ্বারা বা কাকে দ্বারা, তাহলে তুমি যে উত্তরগুলো পাবা সেগুলো কিন্তু অবজেক্ট। তাহলে ছেলেরা মাঠে ফুটবল খেলে, ছেলেরা মাঠে কি খেলে, উত্তর আসে কি ফুটবল খেলে। তাহলে এই ফুটবলটা হচ্ছে কিন্তু এখানে অবজেক্ট, অর্থাৎ আমি লিখব কি ফুটবল। তাহলে দ্য বয়েজ প্লে ফুটবল। এখন দেখো তারপর হচ্ছে কি বলছি আমি অবজেক্ট লিখেছি এক্সটেনশন। এই এক্সটেনশন যদি থাকে, অর্থাৎ যদি কোনো অ্যাডভার্বিয়ালস থাকে বা কমপ্লিমেন্ট থাকে, সেগুলো আমাদেরকে বসাতে হবে। তাহলে এখন লক্ষ্য রাখবা এখানে তারা কোথায় ফুটবল খেলে, দেখো তারা মাঠে ফুটবল খেলে, তাই কি লিখবো ইন দ্য
ইন দ্য ফিল্ড। তাহলে আশা করি বন্ধুরা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, জেলের নদীতে মাছ ধরে এই বাক্যটার প্রেজেন্ট, এই বাক্যটাকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও। যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে সেখানে আমাকে নক করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্মার্ট পাঠশালার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করেছি।